Smoking and alcohol consumption is injurious to health. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রেডিও রামধনুর গল্পগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো তোমরা, আর শুনতে থেকো রেডিও রামধনু। ও বাই দ্য ওয়ে, আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর রেডিও রামধনুতে তোমার জন্য আজ যে গল্পটা রয়েছে সেই গল্পের নাম দোসর। দোসর শব্দটার খুব সহজ অর্থ হলো সঙ্গী, সাথী কিংবা বন্ধু। দোসর শব্দের অর্থটাও যেমন সহজ, ঠিক তেমনই সহজ আমাদের আজকের গল্পটাও। এই গল্পের প্রধান দুটো চরিত্র স্নিগ্ধ আর অত্রিকা, যারা ভাগ্যচক্রে একে অপরের সঙ্গে বাঁধা পড়েছে অ্যারেঞ্জড ম্যারেজে। যে অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে কম বেশি অনেকেরই ভীষণ ভয়, সংশয়। সামনের মানুষটা কেমন হবে, আমায় বুঝবে কি, নাকি জীবনটাকে করে দেবে আরও কঠিন। আমার বিশ্বাস এই সব ভয় সংশয় কাটিয়ে স্নিগ্ধ আর অত্রিকার এই সহজ গল্প দোসর বন্ধুত্বে, ভালোবাসায় তোমাদের ভরসা করতে শেখাবে আরও একবার। আর হ্যাঁ, দার্জিলিং যাদের বড্ড প্রিয়, এই গল্প তাদের জন্য আরও অনেক বেশি স্পেশাল হয়ে উঠবে। তো আর দেরি কিসের, শুনতে থাকো আমাদের আজকের গল্প দোসর। আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর তুমি শুনছো রেডিও রামধনু, যেখানে চোখ বুঝলেই সিনেমা। শুনতে থাকো দোসর। অত্রিকা, অত্রিকা, উঠে পড়ুন না, আপনার জন্য কফি এনেছি। আপনি খান তো কফি? অত্রিকা দু হাত দিয়ে দুটো চোখ কচলে নিয়ে তাকালো স্নিগ্ধর দিকে। ঘুম জড়ানো চোখে স্নিগ্ধর মুখটা ঝাপসা দেখতে পেল সে। ওর দুটো হাতে দুটো কফি মাগ। খানিকটা ইতস্তত হয়েই অত্রিকা বলে উঠল, এ কি, আপনি আবার কেন কফি বানাতে গেলেন? আমায় তো ডাকতে পারতেন। অনেক বেজে গেছে কি? এই এ বাবা, সরি। স্নিগ্ধ শান্ত গলায় বলল, এই চাদরটা গায়ে ঢেকে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে। ভীষণ ঠান্ডা আজ। আর এত ভাববেন না, বেশি সময় হয়নি, ওই 9:10-15 হবে। আর রোজ সকালে কফি বানানো আমার অভ্যেস। সকালে এক কাপ কফি না হলে আমার আবার... যাই হোক, আপনি সকালে খান তো কফি? সত্যি বলতে এই কফি জিনিসটা একেবারেই পছন্দ নয় অত্রিকার। তবু জানি না কেন স্নিগ্ধের এই প্রশ্নের উত্তরে অত্রিকা মাথা নেড়ে জানান দিল সে কফি খায়। স্নিগ্ধর হাত থেকে একটা কফি মাগ নিজের হাতে তুলে নিল অত্রিকা। স্নিগ্ধ কফি মাগে একটা চুমুক দিয়ে বলল, দেখুন কফিটা আপনার ভালো লাগে কিনা। আমি আসলে খুব একটা ভালোভাবে বানাতে পারি না, ওই যেমন তেমন করে একটা বানাই আর কি। অত্রিকা কফিতে চুমুক দিয়ে বলল, মোটেও যেমন তেমন হয়নি, ভালোই হয়েছে, শুধু মিষ্টিটা একটু কম। হ্যাঁ মানে চিনিটা যতটা পারি এড়িয়ে চলারই চেষ্টা করি আসলে। আজ একটু অল্প মিষ্টিতেই কাজ চালিয়ে নিন, কাল থেকে আপনার কফিতে চিনিটা একটু বেশি করেই দিয়ে দেব না হয়। অত্রিকা ভাবলো বলেই দেবে, সে রোজ সকালে চা খায়, কফি নয়। তবু সে কথা না বলে শান্ত গলায় অত্রিকা বলল, বেশ। আর বলুন, ঘুম হয়েছিল ঠিকঠাক? ঠান্ডায় সমস্যা হয়নি তো? হঠাৎ অত্রিকার মোবাইল ফোনে আবার বেজে উঠল অ্যালার্ম। অত্রিকা তড়িঘড়ি মোবাইলটা হাতে নিয়ে বন্ধ করলো অ্যালার্মটা। স্নিগ্ধ বলল, সেই সকাল 7টা থেকে বেজে চলেছে অ্যালার্মটা। আচ্ছা, আপনি কি ঘুম থেকে অত সকাল সকাল ওঠেন? না না, আসলে মানে অত সকালে উঠি না, কিন্তু আজ সকালে একটু তাড়াতাড়ি উঠবো বলে অ্যালার্মটা দিয়েছিলাম আর কি। এ বাবা, কেন? তাড়াতাড়ি উঠবার কি আছে? কোনো কি কাজ ছিল আপনার?
না, না, এমনি মানে আসলে মা বলেছিল সকাল, সকাল উঠতে। মা বলেছিল? আমার মা? না, না, আন্টি না, আমার মা। বলেছিল তাড়াতাড়ি উঠে সকালের ঘরের কাজগুলো সব ঠিকভাবে করতে। উঠতে পারলাম না দেখলেন? ও আচ্ছা। এই না, না, অমন কোনো ব্যাপারই নেই। এসবের জন্য জোর করে এমন সকাল, সকাল উঠবার কোনো দরকার নেই। আমি নিজেই উঠি না সকালে। ১০টার আগে আমার চোখই খোলে না। আজ আপনার এই অ্যালার্মের জন্যই সকাল, সকাল উঠতে পারলাম একটু। অত্রিকা স্নিগ্ধর সকাল ১০টার আগে ঘুম না ভাঙার কথাটা শুনে মনে মনে ভাবল তার তো ঘুম ভাঙে সেই বেলা ১২টার পর। হঠাৎ করে রোজ সকালে মায়ের বকুনিটাও যেন তার কানে ভেসে এলো একবার। এই মেয়েটা, বেলা ১২টা বেজে গেল, এখনো তোর ঘুম ভাঙলো না? ওঠ মা, এবার উঠে পড়। শ্বশুরবাড়ি গিয়ে বেলা ১২টা পর্যন্ত ঘুমালে শ্বশুরবাড়ির লোক তো আচ্ছা করে পিটুনি দেবে। কিছু ভাবছেন কি? এই না, না, এই সরি, আমার এই অ্যালার্মটার জন্য আপনার ঘুমের ১২টা বাজলো। খুব সরি। এই না, নাধাত কিচ্ছু হয়নি অমন। এত ভাববেন না তো আপনি। আর অমন জোর জবরদস্তি অত সকালে উঠবার কোনো দরকার নেই। আপনার যখন ইচ্ছে হবে তখন উঠবেন, ঠিক আছে? না, তা কি করে হয়? আপনার অফিস যাওয়ার থাকে, বাড়িরও রোজকার কাজ। সকালে না উঠলে সেসব করব কেমন করে? ওসব নিয়ে ভাববেন না, ওসব আমি সামলে নেব। আচ্ছা, এই বাড়ির সমস্ত কাজ, রোজকার রান্না-বান্না সবই কি আপনি একা হাতে করেন? ওই আর কি, কাজ বলতে তো ওই সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটুকু বানাতে হয়। বাদবাকি বাসনপত্র ধোয়া মাজা, ঘরদোর পরিষ্কার ওগুলো রিনা জেঠি সামলে নেয়। তাছাড়া বাবা মাকে ছেড়ে সেই কবে থেকে একা একাই তো থাকি। এখন এসব অভ্যেস হয়ে গেছে। ব্রেকফাস্ট, ডিনারটা তো বুঝলাম, কিন্তু লাঞ্চ? ওটা অফিসেই, ক্যান্টিনে। ও আচ্ছা। এবার থেকে আমি না হয় লাঞ্চটা করে পাঠিয়ে দেবো আপনার সঙ্গে। রান্নাটা যদিও এখনো শিখে উঠতে পারিনি ভালোভাবে, তবে আমি করব। আরে প্লিজ এত ভাববেন না। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম রিনা জেঠি তো বাড়ির সব কাজগুলো করেই, সেরকমই রান্নার জন্য ভালো একজনকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে আর কোনো চাপ হবে না। এখন তো আর শুধু আমার একার ব্যাপার না, আপনিও রয়েছেন। দেখে নিচ্ছি ব্যাপারটা, আপনি নিশ্চিন্তে থাকুন। এই না, বাড়ির রান্না আমি ঠিক সামলে নেব। আর অত ভাবতে হবে না, অত ভাবতে হবে নাকি? এখন যখন আপনি আর একা নন, সঙ্গে আমিও রয়েছি, তখন আপনাকে নিয়ে আমি কি ভাবতে পারি না খানিকটা? অত্রিকার কথা শুনে স্নিগ্ধর ঠোঁটের কোণে স্নিগ্ধ একটা হাসি অল্প কয়েকটা মুহূর্তের জন্য চিকচিক করে মিলিয়ে গেল অজান্তেই। শান্ত গলায় স্নিগ্ধ আবার বলল, বেশ, তাই হবে। দুজন মিলেই সামলে নেব সবটা। দিন, কফি মাগটা দিন আমায়। ফ্রেশ হয়ে নিন আপনি, আমি ব্রেকফাস্টটা রেডি করি গিয়ে। এই আপনি বয়েলড এগ খাবেন না অমলেট? আপনি দিন তো আমায় আপনার কফি মাগটা। আমি এগুলো ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টটা বানাচ্ছি। এই না, না, আপনি খামোখা বিচলিত হচ্ছেন কেন? আমি করে নেব সবটা। আপনি আমিটা ভুলে গিয়ে আমরা একসাথে করলে হয় না? হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু তাহলে কোনো কিন্তু নয়। চলুন একসাথেই ব্রেকফাস্টটা তৈরি করি। বেশ, চলুন। আপনি কফি মাগটা দিন, আমি রেখে দিই সিঙ্কে, আর ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিই। ততক্ষণে আপনি ফ্রেশ হয়ে চলে আসুন, তারপর একসাথে সবটা ম্যানেজ হয়ে যাবে। পারফেক্ট। আসছি কিছুক্ষণেই। অত্রিকা বিছানা ছেড়ে উঠে বিছানার চাদর বালিশ পরিপাটি করে গুছিয়ে ফ্রেশ হতে চলে গেছে ইতিমধ্যেই। ওদিকে কিচেনের সিঙ্কে কফি মাগ দুটো রেখে ওভেনের ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে স্নিগ্ধ। ডিম সেদ্ধ করতে বসিয়ে এসে বেডরুমের জানালার পর্দাটা সরিয়ে জানালাটা খুলে দিল স্নিগ্ধ। খোলা জানালা দিয়ে বেডরুমে ঢুকে আসছে ঠান্ডা একটা হাওয়া। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাইরেটা একবার দেখে নিল স্নিগ্ধ। কুয়াশার পুরু চাদরে ঢেকে রয়েছে চারপাশ। খোলা জানালার সামনে দাঁড়িয়ে জামার পকেটে থাকা সিগারেটের বক্স থেকে একখানা সিগারেট বের করে
সেটাকে ধরালো স্নিগ্ধ। স্নিগ্ধ আর অত্রিকা, ওদের অ্যারেঞ্জড ম্যারেজ। বিয়ে হয়েছে সবে মাত্র 2 দিন হলো। অত্রিকা খড়গপুরের মেয়ে আর স্নিগ্ধ কলকাতার ছেলে হলেও চাকরি সূত্রে বাবা মা আর কলকাতা ছেড়ে ওকে থাকতে হয় এই দার্জিলিংয়ে। এই কারণেই খানিকটা তাড়াহুড়ো করেই ওদের বিয়েটা হয়েছে। আসলে স্নিগ্ধর কাজের চাপ আর ছুটির অভাবে বিয়ে বৌভাত দুটোই খানিকটা একই দিনে একই সাথে সেরে ফেলতে হয়েছে ওদের। তারপর গতকাল বিকেলে এই দার্জিলিংয়ে ফিরে ওদের হ্যাপি ম্যারিড লাইফ শুরু। কাল অতটা রাস্তা জার্নি করে আসার ক্লান্তিতে সেরকম বিশেষ আর কথা হয়ে ওঠেনি ওদের। রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল দুজন। বাদবাকি আজ সকাল থেকে সবটুকুই আপনারা জানেন। ফ্রেশ হয়ে বেডরুমে এসে অত্রিকা স্নিগ্ধকে খোলা জানলার বাইরে এক মনে তাকিয়ে থেকে সিগারেট খেতে দেখে কিছু না বলেই নিঃশব্দে চলে গেল কিচেনে। হঠাৎ কিচেনে টুংটাং কিছু একটা শব্দ পেয়ে স্নিগ্ধ তার আঙুলের ফাঁকে ধরে রাখা আধ খাওয়া জ্বলন্ত সিগারেটটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে কিচেনে এসে উপস্থিত। কিছু খুঁজছেন? হ্যাঁ, বলছি যে ছুরি আছে কি? ব্রেডে বাটার লাগাতাম। ও ছুরি? হ্যাঁ, ওটা ডাইনিং টেবিলেই রয়েছে। আপনি একা একা সব করছেন যে, ফ্রেশ হয়ে এসে আমাকে ডাকতে পারতেন তো। আপনি খুব মনোযোগ দিয়ে একটা কাজ করছিলেন তো, তাই আর ডাকলাম না। মনোযোগ দিয়ে কাজ? ও সিগারেট? হ্যাঁ, মানে আপনাকে বলা হয়নি, আমি মানে ওই একটু আধটু সিগারেটটা আর কি। জানি জানি, আপনি আমাদের বাড়িতে যেদিন আমায় প্রথমবার দেখতে গিয়েছিলেন সেদিনই গন্ধ পেয়েছিলাম। ও শুধু সিগারেট খান, মদ খান না? মদ? এই না না, ওসব খাই না। ধ্যাৎ, আমি ছেলে হলে না সব রকমের মদ টেস্ট করতাম। বাবা, মদ খাওয়ার জন্য বুঝি ছেলে হতে হয়? ব্রেকফাস্ট টেবিলে বসে এক মনে সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়াচ্ছে স্নিগ্ধ। ওদিকে টোস্ট করা ব্রেডে বাটার লাগাচ্ছে অত্রিকা। ব্রেডে বাটার লাগাতে লাগাতেই অত্রিকা স্নিগ্ধকে বলল, আন্টি আঙ্কেলকে কল করেছিলেন? হ্যাঁ, মাই করেছিল সকালে। শরীর ভালো আছে ওনাদের? হ্যাঁ, ভালো। মা বলছিল আপনাকে যেন বেশি বিরক্ত না করি। আচ্ছা, আমি কি আপনাকে বিরক্ত করছি বলুন তো? ধ্যাৎ, বিরক্ত কেন করবেন আপনি? এই ডিমের খোসাগুলো এখনো ঠিকভাবে তুলতে পারলাম না। দেখুন কেমন উঠে উঠে গেছে। আমায় দিন, আমি করে দিচ্ছি। মাকে দেখেছি ঠান্ডা জল দিয়ে ধুয়ে সেদ্ধ ডিম থেকে কি সহজেই খোসা ছাড়িয়ে ফেলতে। বেশ, নিন তবে এই কঠিন কাজটা আপনিই করুন। আমি ব্রেডে বাটার লাগিয়ে দিই। ও হ্যাঁ, জুসটা কাল অত রাতে তো পেলাম না। ব্রেড, বাটার আর এই ডিম সেদ্ধতে সমস্যা হবে না তো আপনার? কলাও নেই, বাট আপেল রয়েছে, এনে দিই? না না, সকালে এত কিছু খেতেই পারি না আমি, এতেই ঢের হবে। আজ একটু কষ্ট করে ম্যানেজ করে নিন প্লিজ। বিকেলে কলা, জুস এসব নিয়ে আসবো আমি। কাল থেকে আর অসুবিধে হবে না। কষ্ট করে ম্যানেজ? কষ্ট করেই এত কিছু এখন খেতে হবে আমায়? এই কাকিমার সাথে কথা বলেছিলেন? না, মায়ের সাথে কাল রাতে কথা হয়েছিল তো। হ্যাঁ, সে তো জানি, আমি তো পাশেই ছিলাম। আজ কথা বলেননি এখনো? ব্রেকফাস্টটা শেষ করে একবার কল করে নেবেন, কথা বলে নেবেন। সে আমি পরে করে নেব না হয়। ব্রেকফাস্টটা সেরে লাঞ্চের ব্যাপারটা আগে সামলে নি। আপনাকেও অফিস বেরোতে হবে। না না, এত কিছু করবার কোনো দরকার নেই। তাছাড়া আজ আমার অফিস নেই, ছুটি নিয়েছি। আপনি ব্রেকফাস্ট সেরে কথা বলে নেবেন কাকিমার সাথে, ঠিক আছে? সে ঠিক আছে, কিন্তু আজও ছুটি নিলেন যে? ইচ্ছে করলো না যেতে অফিস। ঘরে টুকটাক কিছু কাজ আছে, শপিং করারও আছে কিছু। তাছাড়া আপনার সাথেও এখনো ঠিক মতো তেমন একটা কথা বলা হয়ে ওঠেনি, তাই আর কি।
বেশ। উফ, কি ঠান্ডা এখানে। হ্যাঁ, আজ ঠান্ডাটা একটু বেশি। বাইরের ফগটাও দেখলাম চারিদিক ঢেকে ফেলেছে। কয়েকদিন আপনার একটু সমস্যা হবে। প্রথম আমারও হতো খুব। তারপরে দার্জিলিংয়ের ওয়েদার, এখানকার মানুষ, এখানকার মানুষের জীবনধারণ সবকিছুর সাথেই মিশে গেলাম আস্তে আস্তে। আসলে পাহাড় এমনিতেই আমার বড্ড কাছের। আপনারও আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে দেখবেন। ও আচ্ছা, আপনি পাহাড় ভালোবাসেন? খুব 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 ভালোবাসি আমি পাহাড়। ইনফ্যাক্ট বিয়ের পর আমরা দার্জিলিংয়ে থাকবো এটাই ভেবে আরো রাজি হয়েছিলাম আমি বিয়েতে। এ বাবা, শুধু দার্জিলিংকে ভালো লাগা থেকেই বিয়ে করলেন? আমায় ভালো লাগেনি বলছেন একটুও? সেটা আমি কই বললাম। এই তো কনফার্মেশন মেল এসে গেছে। গ্রেট। একটা ভালো খবর আছে আপনার জন্য। ভালো খবর? কি শুনি? অফিসে আরও কয়েকটা দিন ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড ইউ নো হোয়াট, ছুটি মঞ্জুর। 1 সপ্তাহ, আরও 1 সপ্তাহ ছুটি। যাক, এই কদিনে দার্জিলিংটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আপনাকে। সত্যি? একদম সত্যি ম্যাডাম। খালি বৃষ্টিটা এসে সব ঘেঁটে না দিলেই হল। কেন? আসুক না বৃষ্টি। পাহাড়ের বৃষ্টিটাও কি কম সুন্দর বলুন তো? কম সুন্দর একেবারেই নয়, তবে তবে আর কি, বৃষ্টি এলে বৃষ্টির সাথে নিয়ে ঘুরবো। যথা আজ্ঞা ম্যাডাম, যথা আজ্ঞা। যাই হোক, ব্রেকফাস্ট ডান। এবার দেখি লাঞ্চের ব্যাপারটা কি করা যায়। লাঞ্চটা আমি বানাই, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আরে, আমার আবার কি সমস্যা? নতুন বউয়ের হাতের রান্না জমে যাবে। কিচেনে সমস্ত কিছু রয়েছে, আপনার যেটা ইচ্ছা বানান। আর হ্যাঁ, তার আগে একবার কাকিমাকে ফোন করে নেবেন অবশ্যই। আমি যাই, আমার কিছু মেল করবার রয়েছে, সেটা সেরে নিই ঝটপট। অল দ্য বেস্ট। হ্যাঁ, আমি মাকে আর আন্টিকে কল করে নিয়েই করব সব। আপনি কাজ করে নিন। অ্যারেঞ্জ ম্যারেজ, গুগলে যার বাংলা অর্থ দেখায় সাজানো বিয়ে। এই সাজানো বিয়ে নিয়ে আমাদের অনেকেরই মনে নানান রকম ভয়, সংকোচ অথবা অনিশ্চয়তার ছাপ। আমাদের এই সমাজ অ্যারেঞ্জ ম্যারেজের গায়ে অ্যাডজাস্টমেন্ট নামক একটা কঠিন শব্দ লাগিয়ে এসেছে বরাবর। অ্যাডজাস্টমেন্ট, মানিয়ে নেওয়া। আচ্ছা ধরুন, একসাথে থাকতে থাকতে যখন দুটো মানুষ একে অন্যের কতগুলো ইচ্ছে, আবদার কিংবা খেয়ালদের অ্যাডজাস্টমেন্টের মতো কঠিন বিদঘুটে একটা শব্দর তোয়াক্কা না করেই কেবল ভালোবেসে মেনে নিতে চায়, ভালোবেসে কাছে টেনে নিতে চায়, তখন কি অ্যারেঞ্জড ম্যারেজে এতটা ভয়, সংকোচ কিংবা অনিশ্চয়তার ছাপ লেগে থাকে? আমার বিশ্বাস থাকে না। আসলে ম্যারেজ কিংবা বিয়ে যেমনই হোক, যে নামেরই হোক না কেন, সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো একে অন্যকে বোঝা, একে অন্যের এলোমেলো কয়েকটা ভালো লাগাকে ভালোবেসে প্রশ্রয় দেওয়া। স্নিগ্ধ আর অত্রিকা কি পারবে একে অন্যের এসব এলোমেলো ভালো লাগাগুলোকে নির্দ্বিধায় ভালোবেসে প্রশ্রয় দিতে, কাছে টেনে নিতে? এই এই যা, ভাতটা পুড়ে গেল বোধহয়। এই রে, স্নিগ্ধবাবু, স্নিগ্ধবাবু একটু শুনবেন? একবার কিচেনে প্লিজ একটু আসবেন। হ্যাঁ, আসছি এক্ষুনি, 1 মিনিট। এই প্রথমবার রান্না করতে গিয়ে কি করে ফেললাম এটা আমি। হ্যাঁ বলুন, কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? হ্যাঁ, মানে সেই জন্যই আপনাকে ডাকলাম। আমি মানে ভাত বসিয়ে আলুগুলো বয়েল করে কাটছিলাম। ভাতটা বোধহয় পুড়ে গেছে। আরে, আপনি এত চাপ খাচ্ছেন কেন? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না মানে আমি আসলে আজ প্রথমবারই ভাত রান্না করছিলাম তো, ব্যাপারটা বুঝতে পারিনি ঠিক মতো। কোনো ব্যাপার না, ভুল থেকেই তো আমরা শিখি সবাই। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এত,
আপনি একা হাতে সামলাচ্ছিলেন সবটা। আমার উচিত ছিল আপনার হাতে হাতে একটু হেল্প করে দেওয়া। দুধ, আমি কিচ্ছু পারি না। ভাতটুকুই আমার দ্বারা হলো না। আবার বড় বড় কথা বলছিলাম। অফিসের জন্য লাঞ্চ পাঠিয়ে দেবো, এই ওই হ্যান ত্যান। কিচ্ছু হবে না আমার দ্বারা। আরে আরে আরে, হয়ে যাবে সব, হয়ে যাবে সব কিছু। আপনি তো তাও ভাতটা পুড়িয়ে ফেলেছেন। আমি বিশ্বাস করুন ওভেনটা জ্বালাতেই পারতাম না, সত্যি বলছি। আপনি তো এখন সব পারেন। হ্যাঁ, আপনিও পারবেন। আপনি শুরু থেকে একসাথে শিখব সবটা আবার, কেমন? কিন্তু এখন কি হবে? এখন 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 আইডিয়া। আমার স্টকে সবসময় একটা জিনিস থাকে জানেন তো, কি? ম্যাগি। আজ ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে, বাইরেও ঘন কুয়াশা, তার উপর দেখলাম আকাশেও মেঘ। বৃষ্টি এলো বলে হবে নাকি গরমাগরম ম্যাগি। পারফেক্ট। ব্যাস, তাহলে এখন আর নো টেনশন। চলুন কাজে লেগে পড়ি দুজনেই। মিশন গরমাগরম ম্যাগি। একে পাহাড়, তার উপর বৃষ্টি, এমন আবহাওয়ায় গরম গরম ম্যাগি। জমে গেছে লাঞ্চ। কিন্তু ওদের প্রেমটা কবে জমবে বলুন তো? দুজনের মুখেই এই আপনি আপনিটা শুনতে আর ভাল লাগছে না, তাই না? ইতিমধ্যেই ঘন কুয়াশার পশমিনাকে আরও অনেকটা ঝাপসা করে দিয়েছে আকস্মিক এই বৃষ্টি। এই কনকনে ঠান্ডাতেই ব্যালকনিতে বসে গরম গরম ম্যাগি দিয়ে লাঞ্চ সারছে দুজন। বাপরে, ঠান্ডাটা আরো বাড়লো। হ্যাঁ, ঠান্ডাটা বাড়লো। তবে যাই বলুন, এই ওয়েদারে এমন ম্যাগি, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না আর। একেবারেই তাই। আহা, এই আপনাকে একটা কথা বলতে ইচ্ছে করছিল খুব কাল, বলা হয়ে ওঠেনি, মানে বলার সাহস হয়ে ওঠেনি আর কি। সাহস হয়ে ওঠেনি? কি বলুন এখন? কি কথা? কাল আপনি যে লিপস্টিকটা লাগিয়েছিলেন ঠোঁটে, ওটায় প্রচণ্ড সুন্দর দেখাচ্ছিল আপনাকে। সত্যি বলছি, প্রচণ্ড প্রচণ্ড সুন্দর। ওমা, তাই? থ্যাংক ইউ সো মাচ। তবে সত্যি বলছেন না বানিয়ে? না, সত্যি, আই মিন ইট। তো এই কথাটা বলার সাহস হয়ে উঠছিল না কেন শুনি? কিসের ভয়? না মানে ভয় নয়, ওই আর কি। এই তোমার এখানে ম্যাগি আপনার ডান দিকে ঠোঁটের নিচে। কোথায় বলুন তো? এখানে? গেছে? আর একটু এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি চাইলে তুমিটাই বলতে পারেন। আপনিও চাইলে তুমিটা বলতেই পারেন। হ্যাঁ, বলতে চাইছি তুমিটাই। তবে আরও একটু সময় লাগবে ব্যাপারটায়। হ্যাঁ মানে আমারও ওই একই ব্যাপার। যাই হোক, আজ সন্ধ্যাবেলায় বেরোবেন? ম্যালের দিকটায় যাবেন? অবশ্যই। সন্ধ্যের দার্জিলিংয়ের ম্যালের মার্কেটে ঘুরবার আমার বহুদিনের ইচ্ছে। বেশ, তাহলে আমারও কয়েকটা জিনিস কেনার আছে, সেটাও হবে, সঙ্গে ঘোরাও। আপনাকে ওখানে একটা দোকানের সেরা মোমো খাওয়াবো আজ, এই দার্জিলিংয়ের বেস্ট মোমো। এই আপনি মোমো পছন্দ করেন তো? সত্যি বলবেন কিন্তু, সকালে আমি কিন্তু আপনার মুখ দেখেই বুঝেছি আপনি আমার মতো এমন কফি পাগলু নন। না মানে তেমনটা নয় ঠিক। কফি আসলে কমই খাই আমি একটু। মুখ ফুটে বলতে হবে তো সেটা, নইলে আমি কিভাবে বুঝবো বলুন তো? দেখুন তো, আপনার অনিচ্ছা সত্ত্বেও কেমন কফিটা খেতে হলো আপনাকে। কিন্তু আজকে আপনার হাতে কফিটাই ওয়েদারে বেশ ভালোই লাগছিল আমার। আর আমার মোমো ভালো লাগে কিনা জানতে চাইছিলেন? আপনি বিশ্বাস করুন, মোমো দিয়ে আমি রীতিমতো নেশা করতে পারি। খুব খুব ভালোবাসি আমি মোমো। তার উপর পাহাড়ের মোমো হলে তো আর কোনো কথাই নেই। জীবনের পথ কখনো চড়াই, কখনো উতরাই, কখনো ভালো, আবার কখনো খারাপ। আর এই চড়াই উতরাই ভালো খারাপে যে মানুষটা নিঃস্বার্থভাবে আমাদের সাথে থেকে যায়, সেই মানুষটাই আমাদের দোসর। যে দোসর আমাদের জীবনের সহজ কঠিন সমস্ত রকম লড়াইতে আমাদের সঙ্গে থেকে গায়ে মেখে নেয় সুখ দুঃখ হাসি কান্নার প্রহেলিকাদের। স্নিগ্ধ আর অত্রিকা
একে অন্যের জীবনে এমনই একজন দোসর হয়ে থেকে যেতে পারবে কি, কে জানে। যাক, সেসব না হয় সময় বলবে। এখন সময় সন্ধে 7টা। স্নিগ্ধ আর অত্রিকা কেভিন্টার্স আর গ্লিনারিজের সামনে দিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো দার্জিলিং ম্যালের চৌরাস্তার ঠিক ফাউন্টেনের সামনে। বৃষ্টির গতি এখন কিছুটা কমলেও কুয়াশার গায়ে ফোঁটা ফোঁটা সোহাগ হয়ে ঝিরিঝিরি শব্দে এখনও ঝরে চলেছে সে। দার্জিলিংয়ের এই ম্যাল সন্ধে হলেই প্রাণোচ্ছল হয়ে ওঠে আরও। অগন্তি মানুষের ভিড়ে কুয়াশার সোয়েটার গায়ে ঠায়ে দাঁড়িয়ে থাকা মৌন পাহাড় যেন কত কথা বলে ফেলে মন খুলে। আজও তাই ঝিরিঝিরি এই বৃষ্টিকে সঙ্গে নিয়েই ম্যাল মেতেছে আজকেও। ফাউন্টেনের সামনে রঙিন একটা ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছে স্নিগ্ধ। ওই ছাতার তলাতেই স্নিগ্ধর বুকের একেবারে কাছেই মাথা রেখে দাঁড়িয়ে রয়েছে অত্রিকা। কিন্তু স্নিগ্ধকে অমন বিরক্ত দেখাচ্ছে কেন? ব্যাপারটা কি? দেখলেন তো, আজই মোমোর দোকানটা বন্ধ। ভাবলাম আপনাকে খাওয়াবো ওটা। ধ্যাত। আরে তো কি, আমরা তো আর এই দার্জিলিংয়ের 1-2 দিনের অতিথি নই। আমরা তো এখন এখানে। ঠিক খাওয়া হয়ে যাবে কোনো না কোনো দিন। এত মুখ ভার করে রাখতে হবে না এর জন্য। হ্যাঁ, তা ঠিক, হয়ে যাবে কোনো না কোনো একদিন। কি ঠান্ডা! হ্যাঁ, ঠান্ডা তো বেশ ভালোই, তার উপরেই বৃষ্টি। জাস্ট মোমোটা যদি পাওয়া যেত না। সব কি আর পাওয়া যায় বলুন তো একসাথে? না না, তাহার কি করে হয়। ওই কে একজন বলেছিল না, সব পেলে নষ্ট জীবন। এই, আপনি পুরো ছাতাটাই তো আমার মাথায় তুলেছেন। আপনি ভিজে যাচ্ছেন তো। এই না না, ঠিক আছে, আমি ঠিক আছি। এ আর কি এমন বৃষ্টি। কিচ্ছু ঠিক নেই, ভিজে যাচ্ছেন আপনি। অত্রিকা আরও কিছুটা এগিয়ে এলো স্নিগ্ধর দিকে। অত্রিকার উষ্ণ নিঃশ্বাস চারপাশের এই বৃষ্টি কুয়াশা মাখা ঠান্ডা হাওয়ার চোখ এড়িয়ে ধাক্কা মারল স্নিগ্ধর বুকে। একে অপরের এতটা কাছাকাছি এই প্রথমবার এলো ওরা। হঠাৎ স্নিগ্ধ আর অত্রিকার চোখাচোখি হতেই স্নিগ্ধ খানিকটা লজ্জা মাখা স্বর পেরিয়ে সহজ গলায় বলল, আজও ওই লিপস্টিকটা ঠোঁটে দিয়েছেন, সুন্দর দেখাচ্ছে সেদিনের মতোই। থ্যাংক ইউ। এই একটা জায়গায় যাবেন? হ্যাঁ যাব, কিন্তু কোন জায়গায়? ওই যে পিছনে ফেলে এলাম, গ্লিনারিজ। গ্লিনারিজ? চলুন চলুন, ওখানে যাওয়ার আমার প্রচণ্ড ইচ্ছে। এখানে আসার সময় যখন সামনে দিয়ে এলাম ভাবলাম আপনাকে বলি, কিন্তু কিন্তু বলতে পারলেন না, তাই তো? হ্যাঁ মানে মুখ ফুটে আপনি তাহলে কিছুই বলবেন না আমায়, আমাকেই বুঝে নিতে হবে সব। বেশ, আমি বুঝে নেব সবটা। স্নিগ্ধর মুখে এই আমি বুঝে নেব সবটা শুনে ঝাপসা একটা লজ্জা মাখানো স্বস্তির হাসি স্পষ্ট হয়ে এলো অত্রিকার ঠোঁটের কোণে। গ্লিনারিজের সামনে এক ঝাঁক মানুষ নিজেদের ছবি তুলতে ভিড় করেছে। সেই ভিড় পেরিয়ে গ্লিনারিজের ভিতর ঢুকে ফার্স্ট ফ্লোরে উঠে এলো স্নিগ্ধ আর অত্রিকা। চৌকো টেবিলকে মাঝে রেখে মুখোমুখি দুটো চেয়ারে বসলো দুজন। সো, আপনি তো ছবিই তুললেন না বাইরে? না বাবা, আমার ওসব ছবি টবি তোলবার শখ নেই অত। তার উপর ওখানে যা ভিড়, সবাই একদম হোপের সামনে ছবি তুলতে হাঁপিয়ে উঠেছে। হোপে হাঁপিয়ে? যা বলেছেন। বাঙালি আবার দার্জিলিংয়ে এসে গ্লিনারিজে এই হোপের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে ভীষণভাবে হোপলেস হয়ে পড়ে। বাট আমি হোপলেস হচ্ছি আপনার কথায়। আমার কথায় হোপলেস? কেন? মানে কোন কথায়? ওই যে বললেন আপনার ছবি তোলবার শখ নেই, এদিকে আমি ভাবছিলাম আপনার সঙ্গে একটা সেলফি তোলবার কথা। আপনার সাথে ছবি তুলতে আমার ভালোই লাগবে। ও আচ্ছা, দেন তুলি নির্দ্বিধায়। একটু এদিকে। হ্যাঁ, এই সেলফি তোলাটা না এখনো শিখলাম না, বুঝলেন? যা, হেজি হয়ে গেল পুরোটাই। দিন, আমায় দিন। একটু হাসুন, মনে হচ্ছে যেন কেউ খুব করে বকে দিয়েছে। এই রে, সরি, নিন হাসছি, তুলুন এবার ভালো করে। পারফেক্ট, সুন্দর এসেছে ছবিটা। হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে আপনাকে। আপনাকেও, দুজনকেই সুন্দর দেখাচ্ছে একসাথে।
আমাদের প্রথম সেলফি। এ কি ঠান্ডা লাগিয়েছেন তো দেখছি। না মানে ওই আর কি। ওই আর কি না, ভালোই লেগেছে ঠান্ডাটা। ওয়েট, আপনার এই সমস্যার সমাধান একটা আছে। কি সমাধান? হট টডি। হট টডি? সেটা আবার কি? ককটেল, রাম, মধু, লবঙ্গ, দারচিনি, লেবু আর গরম গরম জল। ককটেল তো নয়, একেবারে কাশির সিরাপ। কয়েকটা চুমুক দিলেই দেখবেন ঠান্ডা গায়েব। ককটেল? রাম? ভয় নেই, ভয় নেই, নেশা হওয়ার মতো নয় ব্যাপারটা। খেয়ে দেখুন না, ভালোই লাগবে। তার উপর আপনার ওই ছেলে হলে এসব খাওয়ার যে ইচ্ছেটা, সেটা মেয়ে হয়েই কিছুটা হলেও পূরণ হবে। আপনি খান বুঝি এসব? সকালে যে বললেন খাই না। কি মদ? না না, মদ খাই না, মাঝে মধ্যে একটু রামটা আর কি। বুঝতে পারছি সবই। বেশি না, সত্যি, একদম অল্প, একটুই, মাঝে মধ্যে, বছরে ওই ধরুন 2-4 বার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে হট টডি। ওকে, কিন্তু এইসব খেয়ে আমি আবার ছড়াবো না তো? আরে না না, এটাও আমার নেশা হওয়ার মতো ব্যাপারই নয়। আর তাছাড়া ছড়ালে আমি তো আছি। সো হাউ ইজ ইট? হুম, ভালো। এইটা তো ওরম তেতো নয় যেমন শুনেছি, এটা তো মিষ্টি। অল ক্রেডিট গোজ টু দ্য মধু। ইউ শুড ট্রাই সাম জিঞ্জার কুকিজ উইথ ইট। দারুণ লাগে, তবে ওটা এখানে পাবেন না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে এই হট টডি আপনার রোজকার বাডি। হট টডি রোজকার বাড়ি? খুব ছন্দে ছন্দে কথা বলেন তো আপনি। যাই হোক, রোজকার বাড়ি ফাড়ি কিছুই নয়, মাঝে মধ্যে ওই ঠান্ডাটা একটু বেশি পড়লে বাড়িতেই নিজের মতো করে বানিয়ে আর কি। এই আপনার বছরে 2-4 বার? না মানে এটা তো ওই নেশা করবার ব্যাপার নয়, ঠান্ডা ঠান্ডা লাগলেই গরম গরম। যাই হোক, এবার থেকে আমিও এটা ভাগ বসাবো। আমার এটা ভালো লেগেছে। ঠান্ডা লাগাটা কমে যাবে দেখবেন। ইতিমধ্যেই দেখছি কাশিটা বন্ধ হয়ে গেছে। সন্ধে ঘনিয়ে রাত এখন। রাতের কুয়াশারা আরও ঘন হয়ে জাপটে ধরছে দার্জিলিংকে। অঝরে ঝরে চলেছে বৃষ্টিটাও। আশেপাশের মানুষের ভিড় এখন কমে এসেছে অনেকটা। হঠাৎ দূরে কোনো একটা ঘড়ি ঢং শব্দ করে গোটা দার্জিলিংকে জানিয়ে দিল এখন সময় রাত 10টা। স্নিগ্ধ আর অত্রিকা ওদের রঙিন ছাতাটার তলায় মাথা ঢেকে পাশাপাশি হাঁটতে হাঁটতে ধরেছে ঘরে ফেরার পথ। আপনার হট টেরি তো জব্বর। ঠান্ডাই লাগছে না আর, গা গরম পুরো। তবে আপনি যে বললেন নেশা হবে না, হালকা হালকা তো হয়েছে নেশা বোধহয়। মাথা ঝিম 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 ঝিম। ওটা হট টডি, টেরি নয়। সে যাই হোক, আপনি আমার টেডি, মুখটা কিউট। আমি টেরি? এই আপনি ঠিক আছেন? শরীর খারাপ লাগছে না তো? একদম না টেডি, আমি একদম ঠিক আছি। সর্বনাশ করেছে রে, হট টডিতেও নেশা হয়ে গেছে আপনার। তা হবে না, জীবনে প্রথমবার দুপাত্তর পেটে পড়েছে বলে কথা। আর আপনি আপনি কি? হ্যাঁ, তুমি বলো তুমি। আমি তোমার বউ হই তো। হ্যাঁ মানে হ্যাঁ। কি হ্যাঁ মানে হ্যাঁ? বউ হই না আমি তোমার? 2 দিন আগেই তো বিয়ে হলো, এর মধ্যে ভুলে গেছে ছেলে। এই না না, ভুলিনি, জানি তো বউ। তাহলে আপনি না, বলো তুমি। হ্যাঁ, এই এই সরে আসো, এদিকে ভিজে যাবেন, ছাতার তলায় থাকুন। থাকুন না, বলো থাকো। হ্যাঁ মানে থাকো। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড? সে অনেক আগেকার কথা। তার মানে ছিল। আসলে ব্যাপারটা একটু জটিল। ও, তার মানে তোমারও আমার মতোই কাটা গেছে, তাই তো? ও আচ্ছা, তোমারও বয়ফ্রেন্ড ছিল। হ্যাঁ মানে থাকাটাই স্বাভাবিক।
বয়ফ্রেন্ড? ঢ্যামনা ছেলে একটা। সে স্কুল থেকে সব কিছুতে আমি সাথে ছিলাম ওর। যখন মালটা বেকার ডিপ্রেশনে, আমি থেকেছি ওর পাশে। কি করিনি ওর জন্য। একদিন দুম করে চাকরি পেলো, তারপর তারপর সেখানেই কোনো একটা কলিগকে পেয়ে যেতেই আমি বাদের খাতায়। বয়ফ্রেন্ড না ছাই, বেইমান একটা, অকৃতজ্ঞ জানোয়ার। অনেক রাগ দেখছি আজও। থাক, ক্ষমা করে দাও। রাগ করে আর কি হবে? যারা গেছে তারা ভালো থাকুক। বয়ে গেছে আমার ওর ভালো চাইতে। ওর জীবনে ভালো হবে না। ছাড়ো তো, বাদ দাও। তোমার কেসটা কি? আমার কেস আমার কেস কিছুই হয়নি। ভালো লাগতো একজনকে। আমি তখন সদ্য মাস্টার্স কমপ্লিট করেছি। একদিন সাহস করে ওকে ভয় ভয় বলতে গেলাম। এক সেকেন্ড, সাহস করে না ভয় ভয়, কোনটা? মানে ওই ভয় ভয়ের মধ্যেই একটু সাহস করে আর কি। তো প্রপোজ করতে গেলাম। তারপর? তারপর আর কি, কদিন ঝোলালো, ঘুরে বেড়ালো। আমি সিরিয়াস ছিলাম, বাট ও না। হঠাৎ একদিন খুব সহজেই জানিয়ে দিল সব শেষ। অকারণেই? না, কারণ তো ছিল। ওই যে বললাম, আমি একা সিরিয়াস ছিলাম, ও নয়। বুঝেছি। তারপর? তারপর আর কি, খারাপ লাগলো। ইনফ্যাক্ট খারাপ লাগাটাই তো স্বাভাবিক। রাগও হয়েছিল খুব। কতগুলো সময়, কতটা আবেগ, অনুভূতি, সব কিছু নষ্ট হলো অকারণে। তারপর খানিকটা আগেই এখানের এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন্সে অ্যাকাউন্টস ম্যানেজারের চাকরিটা নিয়ে পাকাপাকি দার্জিলিংয়ে চলে এলাম। ভয় নেই, ও আমার মনের কোথাও কোনোখানে জীবিত নেই আর। আমি শুধু চাই ও ভালো থাকুক। অনেক আগেকার ব্যাপার এসব, বাদ দাও। এখানে আসার পর কখনো যোগাযোগ হয়নি আর? না, কখনো না। এখন যদি সুযোগ হয় কথা বলার, যোগাযোগ করার, করবে? না, ওই যে বললাম, কোথাও কোনোখানে ওসব কিচ্ছু জীবিত নেই আর। ভালো খারাপ কিচ্ছু মনে পড়ে না আর, কিচ্ছু মনে নেই আর। তাহলে অত ভালো চাওয়ার কি দরকার? যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাক। ছাড়ো, ছাড়ো এসব কথা। কাল তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? এই দার্জিলিংয়ে আমার সবচেয়ে কাছের জায়গা, ঘুম মনেস্ট্রি। কেন জানি না জায়গাটা ভীষণ টানে আমায় বারবার। হয়তো ওর জায়গাটায় সীমাহীন শান্তি আছে, তাই মাঝে মধ্যেই আমি চলে যাই ওখানে। যখন ভীষণ একলা লাগে, কোনো কাজে মন লাগে না, মন খারাপ আর হাজার চিন্তা, তখন এই ঘুম মনিস্ট্রি কেমন একটা যেন শান্ত করে দেয়। জানো, আমি আজ পর্যন্ত ওখানে গিয়ে প্রার্থনা করিনি। শুধু বাইরে থেকে কেমন একটা অদ্ভুত সোনালি আভায় মৃদুভাবে জল করতে দেখেছি ভিতরের ওই বুদ্ধ মূর্তিটাকে। বাবা মাকে ছাড়াই দার্জিলিংয়ে যখনই যতবার নিজেকে একা লেগেছে খুব, ততবারই ছুটে গেছি ওখানে। ঘন্টার পর ঘন্টা একভাবে বসে থেকেছি। ওখানকার ওই ছোট ছোট ঘন্টা কিংবা রং বেরঙের সব পতাকাগুলো ঠান্ডা হাওয়ায় দোল খেতে খেতে ক্ষীণ শব্দ করে খুব নীরবভাবে জানিয়ে দিয়েছে আমায় বারবার যে আমি একা নই, আমি একা নই। ওরা আছে, আমার সাথে আছে। নিয়ে যাব তোমাকে কাল। নিয়ে তো যেতেই হবে। তোমার সব পছন্দে এবার আমি ভাগ বসাবো। ভাগ বসাতে হবে না, ভাগ দিলাম আমার সব কিছুতে। হঠাৎ স্নিগ্ধকে থামিয়ে রঙিন ছাতার তলায় স্নিগ্ধর পাশ থেকে স্নিগ্ধর সামনে এসে মুখোমুখি দাঁড়ালো অত্রিকা। অত্রিকার মাথাটা ঠিক স্নিগ্ধর বুকের উপর। সে দুটো হাতে শক্ত করে জড়িয়ে ধরেছে স্নিগ্ধকে। স্নিগ্ধ তার বাঁ হাত দিয়ে শক্ত করে ধরে আছে ছাতাটা, আর ওর ডান হাতটা সকল বাধা বিপত্তি সংকোচবোধ কাটিয়ে আস্তে আস্তে জড়িয়ে ধরছে অত্রিকাকে। ছাতার উপর লুটিয়ে পড়ছে বৃষ্টি, আর ওই বৃষ্টি মাখানো ঘন কুয়াশা ঘিরে ধরছে ওদের। হঠাৎ ছাতার তলায় কাছাকাছি এলো দুটো ঠোঁট। একটা ঠোঁট মিলিয়ে গেল অন্য ঠোঁটে। যেমন দূরত্ব মিলিয়ে যায় কাছে এলে, পাহাড় মিলিয়ে যায় কুয়াশায়। এই পাহাড় আর কুয়াশা যেমন একে অপরের দোসর, আজ থেকে ওরাও তেমন একে অপরের
দোসর, স্নিগ্ধ আর অত্রিকা। কেমন লাগলো স্নিগ্ধ আর অত্রিকার এই সহজ গল্পটা? ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। খুব ভালো লাগলে নিজের কাছের মানুষটার সাথে নির্দ্বিধায় শেয়ার করে নিতে পারো আমাদের এই গল্প। আর আমাদের রেডিও রামধনুতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প দোসর। গল্প পাঠে, রচনায় এবং স্নিগ্ধর চরিত্রে আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে। অত্রিকার চরিত্রে ছিল প্রেরণা। বিশেষ ধন্যবাদ জানাই পম্পাকে অত্রিকার মায়ের অল্প একটুখানি চরিত্রে গলা দেওয়ার জন্য। নতুন গল্প নিয়ে আমরা ফিরছি খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থাকো, শুনতে থেকো রেডিও রামধনু।